দর্শক আয়োজনের প্রথম বিরতির পরে আবারও ফিরে এলাম। যারা এই মুহূর্তে যুক্ত হলেন টেলিভিশনের পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়াতে, আপনাদেরকে জানাতে চাই আরও একবার সকালবেলার শুভেচ্ছা। বিরতিতে যাবার আগে যেমনটা বলেছিলাম যে অতিথি নিয়ে ফিরবো, আমরা অতিথি নিয়ে ফিরেছি এবং আমাদের সাথে তিনজন অতিথি আছেন, যাদের একজনকে আমরা স্টুডিওতে পেয়েছি এবং বাকি দুজন অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন। একদমই দর্শক, মিমি যেমনটি বলছিল যে বিরতির পরে অতিথি নিয়ে ফিরবো এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন কবির উদ্দিন আহমেদ, পর্যটন বিশেষজ্ঞ। স্বাগত আপনাকে সকালে বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ। জি, নিশ্চয়ই ভালো আছেন। ভালো, আপনি ভালো আছেন? জি, শুভ সকাল। আমাদের এই আয়োজনে একদম প্রথমে আমরা একটা সবার কাছে কমন প্রশ্ন করতে চাই এবং সেটি জানতে চাই বিভিন্নভাবে। আমরা একটু সেই প্রশ্নটা আপনার কাছ থেকেও জানতে চাই যে আপনার সকালটা কেমন করে শুরু হয়? আজ তো আমাদের এখানে অতিথি হয়ে এলেন এবং আজ শুক্রবার। আমি যখন ঢাকায় থাকি তখনও কিন্তু আমি সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠি। সকাল ঘুম থেকে ওঠার পরে আমি যদি অরুণ রিসোর্ট গল্ফ ক্লাবটা আমি পরিচালনা করি, আমি চেয়ারম্যান, আমার ছেলে এমডি। সকালে উঠেই আমি ফিল্ড ওয়ার্কের সাথে অনলাইনে কথা বলি এবং ভিডিওতে দেখি মাঠঘাট, গল্ফ কোর্স, নেচার বেসড মিলিয়ন্স অফ বার্ডস থাকে, ওগুলো দেখি ঢাকা থেকে। আর যদি আমি ওখানে থাকি রিসোর্টে নড়ালে, তাহলে আমি সকালে উঠেই একদম ফিল্ডে চলে যাই। আচ্ছা, ফিল্ডে যে আমি সবার সাথে ঘোরাফেরা করি। ওখান থেকে 150 বিঘা জমি নিয়ে যে রিসোর্টটা, সেখানে অলমোস্ট ঘুরে আমি এক্সারসাইজটা হয়ে যায় এবং ভিটামিন ডিও খাওয়া হয়ে যায়। মানে প্রকৃতির একটু সান্নিধ্যে যাওয়া। প্রকৃতির সান্নিধ্যে আমি প্রচণ্ডভাবে যাই আর কি। আই লাভ প্রকৃতি। বাহ, দারুণ, শুনে ভালো লাগলো। আমাদের সবার সকাল আসলে এরকম শুরু হওয়ার মতন একদম ফুরসত হয়ে ওঠে না সব সময়। কখনো কখনো আমরা কর্মব্যস্ত জীবনে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের কর্মস্থলে ছুটি বা ঘরেই অলস একটা সময় পার করি, যাদের বাইরে যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না। কিন্তু আপনি প্রকৃতির সান্নিধ্যে আপনার এই থাকা শুনে খুব ভালো লাগলো। এবং সেটি নিশ্চয়ই জীবনে আলাদা একটি রস যোগায় এবং যে ভালো লাগা সেটির ব্যাপ্তিটা নিশ্চয়ই অনেক বেশি। আই ফিল এভরিডে রিচার্জড। বাহ, দারুণ। আপনার কথা শুনেই আমাদের ভালো লাগছে। আমার যেটি জানতে চাই, আজকে বিশ্ব পর্যটন দিবস এবং সেটির তাৎপর্য এবং গুরুত্ব আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বিশেষায়িত এই যে দক্ষিণাঞ্চলীয় যে সমস্ত দেশগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশকে একটু ভিন্নভাবেই বলতে হয় যে আমাদের এখানে প্রাকৃতিক সৌন্দর্যে যে অপার সম্ভাবনা রয়েছে। আমাদের কাছে অনেকটা মনে হয় যে যেই সৌন্দর্য আসলে আমাদের রয়েছে সেটিকে আমরা আসলে অনেকটা সময় ব্র্যান্ডিং করতে একটু পিছপা হই কিংবা আমরা একটু পিছিয়েই রয়েছি। আপনি দীর্ঘদিন ধরে কখনো কখনো করে উঠতে পারি না সেভাবে। একদমই হ্যাঁ, আপনার সাথে একমত। বাট বিফোর আই স্টার্ট, জি, আমি যমুনা গ্রুপ এবং যমুনা ট্যুরিজম প্রতিষ্ঠাতা, তার প্রতি আমি বিশেষভাবে রেসপেক্ট। সে আমার বন্ধু মানুষ ছিল। সে আজকে এই যমুনা গ্রুপকে তৈরি করে দিয়ে গেছে। আজকে যে দ্বিতীয়বার যে বাংলাদেশ তৈরি হলো, সেই দ্বিতীয়বার বাংলাদেশে এই যমুনা টিভি আপনারা যেভাবে এটাকে উপস্থান করেছে, তার জন্য আমি আপনাদেরকে এবং সেই আমার মরহুম বন্ধু নুরুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপরে আপনারা যে প্রশ্নে আসছিলেন যে বাংলাদেশের যে প্রকৃতি এবং বাংলাদেশ বর্তমান যে ট্যুরিজম যে সারা বিশ্বের ব্যবস্থাপনা, এই ব্যাপার নিয়ে আলাপ করার জন্যে আজকে যদি বিশ্বের দিকে তাকান আর যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের পর্যটন যে স্থাপনা বলেন, অ্যাট্রাকশন বলেন, এগুলো কেমন, আমি বলবো বিশ্বের যে কোনো দেশের থেকে বাংলাদেশের কোনো কিছুতে কমতি নেই। আমি সবসময় বলে থাকি একমাত্র বরফ পড়া ছাড়া, একমাত্র বরফ। মাঝে মাঝে শিলাবৃষ্টি হয়, কিন্তু হ্যাঁ, শিলাবৃষ্টি হয়। কারণ আই হ্যাড দি অপরচুনিটি, আমার আর্লি লাইফ থেকে বলেন, আমি সারা বিশ্ব নেতৃত্ব দিয়েছি, জীবন নেতৃত্ব দিয়েছি, জুনিয়র চেম্বার থেকে, সরকারি চাকরি থেকে, এনডিডাক, বিভিন্নভাবে আমি বিশ্বের সব জায়গায় দেখেছি। আমার এই দেখার ফলে দেখা গেছে বাংলাদেশে কিন্তু এত কিছু আছে যে কোনো দেশ থেকে কোনো কিছু কমতে নাই। যেমন সব আপনারা জানেন কক্সবাজারের সর্ববৃহত্তর সি বিচ, ম্যানগ্রোভ, সুন্দরবন, আপনার সিলেটের চা বাগান থেকে আরম্ভ করে বিভিন্ন, চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম যে সমস্ত জিনিস, একাধিক আমাদের গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য যেগুলো আছে, নদী নালা, যেগুলো পর্যটনের, এইগুলোই হচ্ছে মেন অ্যাট্রাকশন, সবই বিরাজিত। এবং আমাদের যে হাসি, আমাদের একটা গেস্টকে কীভাবে আমরা আদর করতে পারি, আমি জাপানে দেখেছি, জাপানের ওপারে, এর সব কিছু কিন্তু আমাদের বিরাজিত আছে। এটা দারুণ বললেন। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আমাদের এই যে বললেন যে ঘাটতি, এই ঘাটতিগুলো কেন? এই ঘাটতিগুলার আমি প্রাথমিকভাবে বলবো
যে সরকারের দায়িত্ব প্রথম, মানে এই সমস্ত এই যে কক্সবাজার নিয়ে একটু আগে আপনাদের দেখলাম নিউজে, কক্সবাজারটাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে, সেখানে মোর এক্সপেরিয়েন্স লোক দিতে হবে, সেখানে একটা ট্যুরিস্ট পুলিশ আছে, এই ট্যুরিস্ট পুলিশদের বিদেশ থেকে ট্রেনিং দিয়ে আনতে হবে, এবং যারা আছে তাদেরকে ভালোভাবে যদি এক্সপেরিয়েন্স দিয়ে তাদের প্রতি বেশি নজর দিয়ে দেওয়া হয়, তাহলে কক্সবাজারে ছোটোখাটো দুর্ঘটনাগুলো ঘটবে না। বিশ্বের সব দেশে কিন্তু দুর্ঘটনা ঘটে, কিন্তু সেক্ষেত্রে আমাদের দেশে টুকটাক ঘটে, কিন্তু এই ঘটনাগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে আমার মনে হয় আমাদের কক্সবাজারে লোক বেশি যাবে। কক্সবাজার ছাড়া বাংলাদেশের অন্য অন্য যে স্থাপনাগুলো আছে কিন্তু দুর্ঘটনা কম ঘটে। আমি বিশেষ করে বলবো, আমি একজন রিসোর্ট ওনার হিসেবে, হ্যাঁ, আমি রিসোর্ট ওনার হিসেবে যে একটা দীর্ঘদিন ধরে আমি নেতৃত্ব দিয়ে আসছি, হ্যাঁ, সেখানে বাংলাদেশের যে রিসোর্টগুলো আছে এরা কিন্তু নিজেরাই ওই জায়গার সেফটি সিকিউরিটি দেয়। কীভাবে দেয়? নর্মালি রিসোর্টের এলাকার লোক দিয়েই কিন্তু এমপ্লয়মেন্ট দেওয়া হয়, ওই জায়গার লোকদেরকে অ্যাওয়ারনেস করা আছে, করা হয়, ওই জায়গার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলেন তাদেরকে অ্যাওয়ারনেস নর্মালি রিসোর্ট ওনার্সরাই করছে, করে অনেকটা এগিয়ে আছে। কিন্তু যে প্রবলেমগুলো, অন্যতম প্রবলেমগুলো থাকে যে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের যে কমিউনিকেশনটা, যোগাযোগ, হ্যাঁ, আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যদিও 3টে আছে এটাতে, কিন্তু সমস্ত গোলগুলো কিন্তু এই ট্যুরিজমের মধ্যে পড়ে। সেখানে আন্তঃমন্ত্রক যে আমাদের কোঅপারেশনটা থাকে না, সে একটা লাস্ট কানেক্টিভিটি, একটা জায়গায় মেন রোড থেকে 20 কিলো 10 কিলো 15 কিলো যেতে হবে, আঁকাবাঁকা রাস্তা ভালো না, একটা ছোট্ট ব্রিজ দরকার, একটা ফেরি দরকার। এইগুলো সরকার করতে গিয়ে একটা কাজ শুরু হলো, শুরুর পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছরের মধ্যে হচ্ছে না, নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা। আমলাতান্ত্রিক। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, যে সংস্কারের কথা হচ্ছে। জি, হ্যাঁ, আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম, তো সেখানে আমার জানা মতে আমি যেটা জানি যে একটা ফাইল একজন কর্মকর্তার কাছে যখন আসে সে কতক্ষণ ধরে রাখতে পারবে, বড় 3 দিন। আর সেই ফাইলে যদি তার কোনো কোয়ারি থাকে সে কোয়ারি দিয়ে নিচে নামাতে পারে। কিন্তু বাংলাদেশে যা ঘটে আসছে, ফাইল নড়ে না। তা আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব যে ফাইল, কারণ আমি বললাম যে আমাদের এই ট্যুরিজমের জন্য আন্তঃমন্ত্রণালয়ের ফাইলগুলো এইভাবে আটকে থাকে, সেই ফাইল আটকে থাকার পরে ট্যুরিজমের উন্নয়ন কম হচ্ছে। অথচ আপনি বলতে পারেন প্রায় 24-25 হাজার কোটি টাকা দিয়ে আজকে রিসোর্ট এবং আদার স্থাপনা করা হয়েছে, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেরও করা হয়েছে, কিন্তু সেখানে নানা জটিলতার কারণে, ফাইল দীর্ঘায়িত হওয়ার কারণে ইন্টারেস্ট অনেক হারায় ফেলায়, কাজের গতি কমে যায়। একদমই তাই। এবং সেটাতে তো সরকারকে এখানে একটা কঠোরভাবে সিদ্ধান্ত নিতে হবে যে ফাইলটা যেন নড়ে। হ্যাঁ, আমি একাধিক ঘটনা থেকে দেখেছি। আমি আমাদের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একটা একটা ফেরি 2 বছর 3 বছর লেগে যাচ্ছে ওই ফেরিটার ফাইল নড়তে চড়তে, খেয়াল করছেন? বা একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনে একটা গ্যাঞ্জাম হয়েছে, সেই গ্যাঞ্জামে কমার্স মিনিস্টার ফাইল চলে গেছে, ফাইলটা সর্বোচ্চ 6 মাস থাকার কথা, 1 বছর থাকার কথা, 1 বছর পরও থাকতেছে। এরকম নানা জটিলতা আসছে। এই যে শিল্প মন্ত্রণালয়কে দিয়ে আমরা একটা শিল্পনীতি ঘোষণা করাইছিলাম, এটা করানোর ফলে দেখা গেল যে এইটা পর্যটন এনবিআর গেল, এনবিআর যে বলছে না আমরা এটা মানি না। আমরা এই যে নানা ধরনের যে গ্যাঞ্জামটা, এইটা জন্য এই আমলাতান্ত্রিকটা ব্যাপার জন্য বর্তমান সরকার, আমাদের মাননীয় বিশ্বনন্দিত যে চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস, ওনার কাছে আমার আবেদন এগুলাকে ক্লিয়ার করো। এবং আমরা যেহেতু নতুন বাংলাদেশের একটা শুভ সূচনা হলো, সেখান থেকে আপনার যে অভিযোগ বা আপনি যে বিষয়গুলো নিয়ে বললেন, আমরা কিন্তু প্রত্যেকেই এগুলোর মধ্য দিয়ে আসলে কিছু না কিছু টুকটাক অভিজ্ঞতা বা কারো ক্ষেত্রে বেশি, সবারই আছে কম বেশি। এবং আমার মনে হয় যে নতুন বাংলাদেশে এই ধরনের বিড়ম্বনা একেবারেই আমরা কাটিয়ে উঠতে পারবো। আমাদের সদিচ্ছা আছে, সেই সাথে আছে আমাদের সামগ্রিক শক্তি। একদমই তাই। এবং আমরা সেগুলো নিয়ে আরো বিস্তারিত বিশদভাবে আলোচনা করব দর্শক। তবে এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ডক্টর বিপাশা মতিন। আমাদের সাথে যুক্ত রয়েছেন, যিনি গবেষক এবং তিনি অস্ট্রেলিয়া থেকে যুক্ত রয়েছেন। ডক্টর বিপাশা মতিন, শুভ সকাল। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? শুভ সকাল ডক্টর বিপাশা মতিন। জি, শুনতে পাচ্ছি। শুভ সকাল।
জি, আমরা আপনার কাছে জানতে চাই যে আমরা বিশেষ করে জানি যে ট্যুরিজম ডিপ্লোমেসির কথা, এবং একটু আগে আমাদের সাথে অতিথি তিনি জানাচ্ছিলেন যে বাংলাদেশের ব্র্যান্ডিং এর পিছিয়ে থাকার নানা ধরনের সংকট, কিংবা গল্পের কথাই বলি যে আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে নানা ধরনের সংকট সেখানে রয়েছে। আমি আপনার কাছ থেকে ট্যুরিজম ডিপ্লোমেসির যে প্রসারতা বা এইটার যে ব্যাপকতা এবং প্রয়োজনীয়তা, সেটা একটু যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন। মোট কথা ব্র্যান্ডিং এর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা আমাদের এক্ষেত্রে করণীয় কি হতে পারে? আমি একটু অন্য ধাঁচে শুরু করি। প্রথম কথা হচ্ছে নিশ্চয়ই। বাংলাদেশ পিছিয়ে আছে। আমি সম্ভাবনা নিয়ে কথা বলব। বাংলাদেশ অ্যাকচুয়ালি পিছিয়ে নেই। খুব শীঘ্রই খুব সম্প্রতি অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্র্যান্ডিং এর একটি প্রজেক্ট হাতে নিয়েছে। আমি সেই প্রজেক্টে গবেষক হিসেবে আছি। সেই প্রজেক্টের আওতায় ব্র্যান্ডিং এর জন্য ট্যুরিজমকে একটি খাত হিসেবে আ ধরা হয়েছে। এবং আমি বাংলাদেশে ছিলাম জুলাই মাসে, এবং সেখানে ট্যুরিজমের যত সাপ্লাই সাইড এবং ডিমান্ড সাইডে যত স্টেক হোল্ডার্স আছে তাদের সবাইকে নিয়ে আমরা বসেছিলাম। আমাদের ট্যুরিজম বোর্ডের সিইও স্যারও ছিলেন। আ সবকিছু মিলিয়ে যেই জিনিসটা আমরা পেয়েছি, যেটা পেয়েছি যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যেটা আমাদের বাধা হতে পারে, সেটা হচ্ছে পর্যটক মানেই যে বিদেশি পর্যটক সেটা ভাবা কিন্তু ভুল হবে। আমাদের দেশীয় পর্যটককে ক্যাটার করা যেতে পারে। একটু আগে আমাদের এই আলোচনার আগে যেই আ একটা ডকুমেন্টারি দেখিয়েছিল সেখানে বলেছে ২৭ জন সিকিউরিটি গার্ড আছে কক্সবাজারে। এখন এটা যদি সিচুয়েশন হয়ে থাকে তাহলে বিদেশি পর্যটক ইনভাইটেশন করে নিয়ে আসার পক্ষপাতিত্বে আমি নেই। দ্বিতীয় কথা হচ্ছে পর্যটন মানেই যে leisure tourism যেটাকে আমরা বলি আ বিনোদনের জন্য সেটা না। বিজনেস ট্যুরিজমও কিন্তু একটা পর্যটন। এবং আমার গবেষণা ছিল বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরিজম, এবং সেক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়। এবং আমার গবেষণার মাধ্যমে পিএইচডি গবেষণার মাধ্যমে আমি যেটা পেয়েছি যে এই মুহূর্তে যদি বলি, তাহলে বাংলাদেশকে আসলে আমি ব্যক্তিগতভাবে আম ট্যুরিজমের জন্য, মানে যেটাকে আমরা জেনারেল ট্যুরিজম বলি বা লেজার ট্যুরিজম বলি, সেটার পক্ষপাতিত্বে আমি না। ইন্ডাস্ট্রিয়াল ট্যুরিজম বা বিজনেস ট্যুরিজম যদি বলি, যেখানে বাংলাদেশে অলরেডি বিদেশিরা আসছে বিজনেস করতে, সেইখানে তাদেরকে যদি আমি টুরিস্ট হিসেবে আ ক্যাটার করি, সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা আরেকটু মানে বেশি হতে পারে বলে আমার মনে হয়। সেখানে ইনভেস্টমেন্টও আনা যেতে পারে, সেখানে তাদেরকে লেজার টুরিস্টেও কনভার্ট করা যেতে পারে, সেখানে তাদের মাধ্যমেও ইনফ্লো বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও আমরা আনা যেতে পারে বলে আমি মনে করি। আর আ সমস্যার কথা যদি বলি, সবকিছু কিন্তু সরকারের দায়িত্ব না। সরকারের দায়িত্ব যদি বলি তাহলে অনেক প্রবলেম এর কথা বলতে পারি। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। এরকম লিস্ট কিন্তু বড় হতে থাকবে। এখন একটা ছোট কান্ট্রি, এতগুলো মানুষ, সীমিত বাজেট, সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে আমার মনে হয় যে এত কিছু করা সম্ভব না। শুধু যদি সাপ্লাই সাইডটা দেখি তাহলে কিন্তু হবে না। ডিমান্ড সাইডটাও দেখতে হবে। টুরিস্ট হিসেবে বা পর্যটক হিসেবে আমি কতটা দায়িত্ববান, আমি যেখানে যাচ্ছি সেখানে আমি কতটা দায়িত্বশীল পর্যটকের ভূমিকা পালন করছি সেটাও দেখতে হবে। এখন ২৭ জন সিকিউরিটি গার্ড আছে, ঠিক আছে। কিন্তু ২৭ জন সিকিউরিটি গার্ডের যাতে ব্যবহার না লাগে সেভাবে আমিও একটা রেসপনসিবল আচরণ করতে পারি। আমিও যাতে আ যখন জোয়ার থাকছে তখন যাতে আমি পানিতে না নামি, বা আ যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা যাতে আমি ক্লিন রাখি। এই সবকিছু যদি টুরিস্ট বা ব্যক্তি হিসেবে যদি আমি করে থাকি তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এর উপরে বা গভর্নমেন্ট এর উপরে কিন্তু প্রেশারটা অত পড়ছে না। এখন ওই যে বললাম কমপ্লেইন এর লিস্ট যদি বলি তাহলে লিস্ট কিন্তু অনেক বড় হতে থাকবে। আর আ আরেকটা যেটা সেটা হচ্ছে যে কি জানুয়ারি মাসে আমি একবার বাংলাদেশে এসেছিলাম। তখন আমি সুন্দরবন ভিজিট করার একটা সুযোগ হয়েছিল। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যখন সেগমেন্ট করি, টুরিস্ট সেগমেন্টের সময় বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে সব টুরিস্টদেরকে একত্রে ফেলে দিচ্ছে। এখন টুরিস্টের কিছু ভাগ আছে। কিছু টুরিস্ট চায় যে অ্যাডভেঞ্চার কাইন্ড অফ, তাদের কোনো আ এন আ নির্দিষ্ট আইটিনারি থাকবে না, তাদের কোনো নির্দিষ্ট থাকবে না। তারা এক্সপ্লোর করবে, নতুন প্লেস দেখবে। আবার কিছু টুরিস্ট আছে যারা আমাদের আব্বু-আম্মু বা এই লেভেলে পড়ে থাকে যে তাদের আইটিনারি থাকবে, কখন কোথায় যাবে, কখন কোথায় খাবে, লিস্ট করা থাকবে। তারা সাধারণত এক্সপ্লোর করতে চায় না। একটা আম পপুলার যে টুরিস্ট জোন সেখানেই যেতে চায়। এখন সব টুরিস্টকে যদি আমি একভাবে ক্যাটার করি তাহলে কিন্তু হবে না। আমার কাছে মনে হচ্ছে কক্সবাজার যদি একটা টুরিস্ট স্পট হয়, তাহলে সেই টুরিস্ট স্পট হচ্ছে, আমি সকালবেলা জ্ঞান দিতে চাচ্ছি না, কিন্তু প্লগের টুরিস্ট সেগমেন্টেশন অনুযায়ী এই ২ ধরনের টুরিস্টের মধ্যে কক্সবাজার হচ্ছে সাইকোসেন্ট্রিক টুরিস্টদের জন্য। যারা একদম নির্দিষ্ট কোথায় খাবে, খাবারের প্লেস থাকবে, কোথায় ঘুমাবে, অ্যাকোমোডেশন থাকবে, সবকিছু লিমিটেড।
অ্যান্ড দ্যাটস হোয়াট ইট ইজ। কিন্তু সুন্দরবন হচ্ছে একটা অ্যাডভেঞ্চার টুরিস্ট স্পট। সেখানে গিয়ে যদি আমি গাইডেড কি বলবো, সবকিছু যদি একটা পিকনিক স্পট বানিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না। আমার কাছে মনে হয়েছে যে আমি একটু আগে যে স্যার কথা বললেন, খুবই চমৎকার কিছু কথা বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশে সবই আছে। আপনি মানুষের হাসির কথা বলেন, সুন্দর, সুন্দর জায়গার কথা বলেন। এই যে ট্যুরিজম বোর্ডও কিছু জায়গা বের করেছে, সবই আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে টুরিস্টের নিড অনুযায়ী জায়গাগুলোকে সেভাবে ডিজাইন করা হচ্ছে না। সুন্দরবনের মতো একটা জায়গা যেখানে অ্যাডভেঞ্চার হবে, এক্সপ্লোর হবে, কিংবা যারা যাচ্ছে সেখানে তারা একটা সেরকম একটা ফিল পাবে। সেখানে যদি আপনি একটা গাইডেড ট্যুর অবশ্যই, বাট আমি যদি বলি পিকনিক করে রাখেন, একদম মানে লিমিটেড খাবার, এইরকম বিরিয়ানি, সেই জিনিসটা না ওই টুরিস্ট স্পটের সাথে যাচ্ছে না। তো আমার কাছে মনে হয়েছে যে টুরিস্ট স্পট আইডেন্টিফাই করা যেমন জরুরি, ঠিক তেমনি ওই টুরিস্ট স্পটের ক্ষেত্রে কোন ধরনের টুরিস্ট যেতে পারে সেই টুরিস্টের নিড অনুযায়ী ওই জায়গার ডিজাইনটাও করা জরুরি। এবং সেই আর পর্যটনীয় স্থলটিকে যথাযথভাবে ব্যবহারটাও আসলে জরুরি। ডক্টর বিপাশা মতিন, আমরা আপনার কাছ থেকে বিশদভাবে সেই কথাগুলোই জানছিলাম। আমরা নিশ্চয়ই আরো বিস্তারিত জানবো, আপনি থাকুন আমাদের সাথে যুক্ত। মিমি, আমরা জানছিলাম বিভিন্নভাবে, অর্থাৎ বাংলাদেশকে ব্র্যান্ডিং এর পেছনের গল্প, কিংবা সেই যে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য পর্যটকদের কাছে কিভাবে আরো দারুণভাবে ব্র্যান্ডিং করা যায় সেই কথাগুলোই কিন্তু বলছিলেন। তবে এই মুহূর্তে জি বলুন। একটা ছোট্ট বিরতি নিতে হবে। একদম, এবং বিরতির পরে এসে আরো অনেক গল্প হবে, আরো অনেক কিছু জানবো আমরা। নিশ্চয়ই আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন সকালে বাংলাদেশের আয়োজন। মিমি এবং রেজা রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে রয়েছেন একজন অতিথি। এবং আমরা যেমনটা প্রথম বিরতি থেকে আসার পরে আমরা যেমনটা তার সম্পর্কে জেনেছিলাম, খবিরউদ্দিন আহমেদ, তিনি পর্যটন বিশেষজ্ঞ এবং তিনি হচ্ছেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ফাউন্ডিং প্রেসিডেন্ট। এবং বিরতিতে যাওয়ার আগে আমরা ডক্টর বিপাশা মতিনের সাথেও কথা বলছিলাম। তিনি একটা ভিন্ন মতে দাঁড়িয়ে ভিন্ন একটা দিক উন্মোচন করলেন। বেশ কিছু দিক নির্দেশনাও তার দিক থেকে এসেছে, এবং আমাদের এই পর্যটন নিয়ে ভাবনার জগতে তার সেই সব দিক নির্দেশনা, তার সেই সব ভাবনা নতুন করে যুক্ত হোক। আমাদের যেহেতু এই বিষয়টি নিয়ে আমরা সবাই আসলে সামগ্রিকভাবে কাজ করতে চাই, আপনার কাছে যে প্রশ্নটা থাকবে, তরুণদেরকে আসলে এই যে আমরা যেই সকাল থেকে আসলে ট্যুরিজম নিয়ে কথা বলছি বা এই বিষয়গুলো নিয়ে, যেহেতু পর্যটন কিন্তু আসলে যে কোনো দেশের, সেটা যদি হচ্ছে বহিরাগত যারা আছেন তারা যখন আমাদের দেশে আসেন, আমাদের দেশে আসার পরে আমাদের সংস্কৃতি, ইতিহাস, আমাদের এখানকার মানুষ প্রত্যেকের সাথে একটা ভাব বিনিময় ঘটে এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়। এবং তরুণদেরকে এই পর্যটনের সাথে কিভাবে আসলে যুক্ত করা যায় বা তাদেরকে কিভাবে একটু আগ্রহী করে তোলা যায়? থ্যাংক ইউ। ডক্টর বিপাশা মতিন খুব সুন্দর বলেছেন। আপনি তরুণদের নিয়ে যে প্রশ্নটা তুললেন, আমার মনে হয় একটি দেশের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে তরুণ। এই তরুণদের সেলফ ডেভেলপমেন্ট করার পরে ন্যাশনাল ডেভেলপমেন্ট হবে, ন্যাশনাল ডেভেলপমেন্ট পরে আন্তর্জাতিক ডেভেলপমেন্ট হবে। এটাই কিন্তু একটা দেশের উন্নয়নের মূল চাবিকাঠি তরুণরা। আজকে বাংলাদেশেও এই 5ই আগস্ট যে ঘটনা ঘটলো, এই তরুণরা কিন্তু দেশের উন্নয়নের জন্য এত বড় একটা ঘটনা ঘটায় দিল। একটা দেশকে পরিবর্তন করে চরম উন্নতির শিখরে নেওয়ার জন্য, মানুষদেরকে ভালো করার জন্য, মানুষের মন মানসিকতা চেঞ্জ করে একটা ভালো মানুষ হওয়ার এই রাস্তাটা কিন্তু তরুণরাই করে দিচ্ছে। তো এই তরুণদের ট্রেনিং এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে বিদেশে যে তরুণদেরকে আমরা আনবো, আজকের যে থিমটা পিস, ট্যুরিজম অ্যান্ড পিস, এই ট্যুরিজম অ্যান্ড পিস এর ভিতরে আপনি যদি এভাবে দেখেন যে আজকে 5 জন তরুণ বিদেশে গেল বা বিদেশ থেকে 5 জন তরুণ এখানে আসলো। এই যে উনি বলছিলেন ব্র্যান্ডিংয়ের কথা, এই ব্র্যান্ডিংয়ের অন্যতম একটা পথ হচ্ছে সে 2 জন সাংবাদিক, 2 জন ট্যুর অপারেটর, এরকম আরও কিছু লোক নিয়ে আমরা বিদেশ থেকে দাওয়াত করলাম। দাওয়াত করে এনে সেখানে ওর সাথে 3 জন
ইয়ত থাকলো, সাংবাদিক ইয়ত হইতে পারে, ওই ইয়ত থাকলো, তারা এসে আমাদের যে ট্যালেন্ট, যে অ্যাট্রাকশনগুলো আছে সেই অ্যাট্রাকশনগুলো দেখলো। এই দেখার সময় আমাদের যে তরুণ আছে, এই তরুণদের সাথে তাদের একটা রিলেশন বিল্ড হলো, ধর্ম বর্ম নির্বিশেষে। এই যে গুড আন্ডারস্ট্যান্ডিং হলো, তারা আমাদের দেশের কালচার, আমাদের দেশের সব কিছু দেখলো, ধর্ম বর্ণ নির্বিশেষে। দেখার পরে এই যে একটা বন্ড, আন্ডারস্ট্যান্ডিং হলো। এই আন্ডারস্ট্যান্ডিং করে আমাদের সম্পর্কে তারা জানলো, তাদের সঙ্গে আমরা জানলাম। এটা কিন্তু বিশ্ব শান্তির একটা ওয়ে। জি নিঃসন্দেহে। কারণ মিট পিপল মেক ফ্রেন্ডস। জি এটা আমি একটা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল নেতৃত্ব দিয়েছিলাম সারা বিশ্ব, তখন থেকে আমার এটা শিক্ষা আছে। People to আমি people তরুণ tie. হিসাবে সারা বিশ্ব নেতৃত্ব দিয়েছি। জি হ্যাঁ, তো সেক্ষেত্রে তরুণরাই কিন্তু আসো, এবং বাংলাদেশে তরুণরা কিন্তু এটা ধরছে জি আমরা যে কিভাবে বিদেশের যে সমস্ত উন্নয়নশীল দেশ আছে, যে সমস্ত দেশগুলা ট্যুরিজম নিয়েই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে, তাদের মধ্যে তরুণরা আমাদের করতে পারবে। তাদেরকে আমাদের সুযোগ দিতে হবে। একদমই, এবং সেই সুযোগের যে সম্ভাবনাটা আসলে তাদের কাজেও লাগাতে হবে, সেই প্রত্যাশা নিশ্চয়ই আমরা করছি। একদম। মিমি, তবে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন অতিথি, যিনি অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন, শাহিনুর আলম জনি, প্রযুক্তিবিদ, এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। শাহিনুর আলম জনি, শুভ সকাল। নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। শুভ সকাল শাহিনুর আলম জনি। শুভ সকাল। জি, আমি শুনতে পাচ্ছি। দারুণ। আমরা একটু আপনার কাছে একটা উদাহরণ বা একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে, সেখানে প্রতি বছর 10 লক্ষ কিন্তু পর্যটক যান, এবং সেখানে অনেকে এই যে বিশাল অংশের একটা পর্যটক নেপালে যান, তাদের অনেকেই কিন্তু বাংলাদেশে আসার চেষ্টা করেন। ফলে সেখানে একটা নানা জটিলতা হয়, সেটা হচ্ছে ভিসা সহজীকরণ প্রক্রিয়াটি এখানে সহায়ক না। আপনি ইউরোপের বিভিন্ন দেশে পদচারণা করেছেন, আপনি জানেন সেখানে যে ভিসা সহজীকরণের ফলে তাদের মধ্যে একটা নানা ধরনের বন্ডিং হওয়ার ফলে সেখানে যেই পর্যটন কার্যক্রমগুলো, সেগুলো সহজ এবং সহায়ক হয় একজন পর্যটকের জন্য। আপনি এই বিষয়গুলো কিভাবে বিশ্লেষণ করবেন? অসংখ্য ধন্যবাদ। আমি শুরু করব আপনার স্ট্যাটিস্টিক্সের উপরেই ভিত্তি করেই, যে আমি সাথে আরো দুটো আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে যে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, যারা কিনা আমাদের সার্কের মধ্যে এবং আমাদেরকে সাউথ এশিয়ার আমাদের প্রতিবেশী। সে দেশগুলোতে আমরা প্রতি বছর দেখি যে অ্যাটলিস্ট তাদের $4 to $5 বিলিয়ন, যেটা কিনা আমাদের দেশের ট্যুরিজমের ইনকামের 10 গুণ থেকে 15 গুণ বেশি। সো এটা হচ্ছে। আরেকটা যেটা আপনি বললেন যে আমাদের ইউরোপে আমি যেটা দেখি, যেটা বর্ডারলেস হওয়ার কারণে এবং আপনার ইনফ্রাস্ট্রাকচারটা অনেক উন্নত, যেটা থেকে আমি আজকে পয়েন্ট আউট করব। আমি অনেকক্ষণ ধরেই বক্তব্যগুলো শুনছি। তো আমার কাছে মনে হয় যে মেইন যে আমাদের প্রবলেমটা আছে, ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের উন্নত না। তো এই জায়গাতে আমাদের কাজ করতে হবে, স্পেশালি আমাদের রোড ফ্যাসিলিটিসের মধ্যে এটা আসবে যে আমাদের ভিসাকে আমরা কিভাবে পলিসি করে যে আমরা এটাকে অনেক বেশি সহজ করতে পারি। কারণ বাংলাদেশের ভিসা করাটা অনেক ক্ষেত্রেই আমি অনেক ফরেনারদের কাছ থেকে শুনেছি, জেনেছি যে এটা অনেক কঠিন প্রসেস। তো এটাকে যদি আমরা প্রসেসের মধ্যে করে নিয়ে এসে এবং একটা সুন্দর করে গাইডলাইন দিয়ে যদি এটাকে অনেক বেশি ইজি করতে পারি, সো আমাদের অনেক বেশি ভিজিটর বাড়ানো সম্ভব। সাথে হচ্ছে যে আমরা এই প্রবলেমগুলোকে, বিশেষ করে যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমি পার্সোনালি যেটা দেখেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে, যেহেতু আমার প্যাশন হচ্ছে যে ট্রাভেলিং করা, সো আমি এই জায়গা থেকে দেখেছি যে বাংলাদেশের ট্রান্সপোর্টেশনে খুবই খারাপ অবস্থা। পাবলিক ট্রান্সপোর্টেশনের আসলে রুট নাই। অনেক জায়গাতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা কিনা আমরা আসলেই প্রমোট করে সামনে নিয়ে আসতে পারি, এবং আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করতে পারি। সাথে হোটেল ম্যানেজমেন্ট, যে এনভায়রনমেন্টের কথা বলছি, যে আমরা এনভায়রনমেন্টটা যদি ক্লিয়ার করতে পারি সিকিউরিটির ব্যাপারে, যে জায়গাগুলো হচ্ছে আমাদের রিমোট অঞ্চলগুলোতে যদি আমরা সিকিউরিটিগুলোকে ইনশিওর করতে পারি, এই জিনিসগুলোকে আমাদেরকে আসলে একটা সুন্দর প্ল্যান করে এবং পলিসিতে নিয়ে এসে যদি আমরা একটা ড্রাইভ দিতে পারি, তো সেই জিনিসগুলো। আর সাথে হচ্ছে পাশে যে দেশগুলোতে, কারণ আমরা যদি দেখি যে আমাদের আশেপাশে প্রত্যেকটা নেভারে কিন্তু আমাদের চেয়ে অনেক গুণ বেশি তাদের ট্যুরিস্ট চায় কিংবা আসে। তো সেই জায়গাতে আমরা যদি ওই জায়গাগুলোতে ফ্যাসিলিটেট করতে চাই, যেরকম একটা আমি ইউরোপে দেখি যে আমি আজকে যদি সুইডেনে ঘুরতে যাই, তো আমি দেখি যে আমার বর্ডারের কাছে কিংবা আমার কাছাকাছিতে ডেনমার্ক হয়ে যাচ্ছে, আমি কিন্তু Right. ডেনমার্কে যাচ্ছি।
এটার জন্য কিন্তু আলাদা করে আমাকে কোনো কষ্ট করতে হচ্ছে না, Preparation এবং নিতে আমার হয় না। ট্রান্সপোর্টেশন আছে। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করি যে এই জায়গাগুলোতে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, সো তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে, ওরা যে আমাদের কিন্তু আসলে রেভিনিউ যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কিন্তু $300 to $400 million ইয়ারলি। জি। তো সেখানে আমরা কিন্তু এটাকে অ্যাটলিস্ট 10 টাইম, মানে আমরা আলটিমেটলি শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের কাছাকাছি যেতে পারবো। জি, আমরা সেই কথাগুলো আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো জনি, তবে এই মুহূর্তে আমাদের সাথে আমরা একটা বিরতি নিতে হবে, তাই না মিমি? আমাদেরকে খুব খুব ছোট্ট করে একটা বিরতি নিব, আয়োজনের একদম শেষ বিরতি, ফিরে আসছি এক্ষুনি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পরে আরও একবার আমন্ত্রণ। সকালের বাংলাদেশে আছি আমি মিমি, আছেন রিজা, সেই সাথে আছেন তিনজন অতিথি। জি, একদমই। আমাদের সাথে স্টুডিওতে যুক্ত রয়েছেন খবিরউদ্দিন আহমেদ, পর্যটন বিশেষজ্ঞ। আপনাকে আমি একটা ছোট প্রশ্ন করতে চাই এবং সেটা খুব সংক্ষিপ্তভাবে উত্তরটা চাই। আমরা অনেক সংকটের কথা বললাম, আমাদের পিছিয়ে থাকার যে ব্যাপ্তিগুলো সেগুলো আসলে জানালাম দর্শকদের, তবে সম্ভাবনা নিশ্চয়ই আছে সেখানে। এত সবুজ দেশ, এমন দেশটি আমরা সবসময় বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কেউ তুমি, সেই গল্প নিশ্চয়ই আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দেখেছেন। এমন দেশটি খুঁজে পাবো না, এটা কিন্তু একদম বাস্তব, একদম একদম বাস্তব। এখন যে আলোচনা হলো, আলোচনাগুলোর মেন জিনিসগুলো আসছে, কিন্তু এটা কিভাবে পরিচিত করা যায়, ব্র্যান্ডিং করা যায়। ব্র্যান্ডিংয়ের জন্য সরকারি বেসরকারিভাবে আমরা চেষ্টা করছি, এটাকে আরো জোর দিতে হবে। এই জোর দেওয়ার জন্যে যেমন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দীর্ঘ কয়েক বছর ধরে আমেরিকা এবং ইন্ডিয়ার থেকে আমরা লোক নিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রায় 1400 একটা ডেস্টিনেশন, 1400টা প্রোডাক্ট অ্যাট্রাকশন আমরা বের করতে পেরেছি। কিন্তু এইটা বের করলে তো চলবে না, এটাকে বাস্তবায়নের রূপ দিতে হবে। কিন্তু বাস্তবায়নের রূপ না দিয়ে পড়ে আছে। এইটা এখন সরকার টাকা দিয়ে এইটাকে ব্র্যান্ডিং করবে। জি যে কোনো ফর্মে এটাকে ব্র্যান্ডিং করলে বাংলাদেশকে বিদেশে পরিচয় করা যাবে। জি, নিশ্চয়ই। আমরা সেগুলো নিয়ে আপনার সাথে আরো আমি আলোচনা আরেকটু কথা বলতে পারি একটু? যে আমরা আলোচনা করবো আপনার সাথে আরেকবার। তার আমি অতিথির কাছ থেকে যাই। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, ডক্টর বিপাশা মতিন। আপনার কাছ থেকে আমি এই মুহূর্তে আসলে মূলত জানতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশের যে আমরা নানা সংকটের কথা বললাম, তার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, এবং আমি সবসময় বলি যে বাংলাদেশের মানুষের মতো এত অসাধারণ, এত বিনয়ী এবং এত আন্তরিক মানুষ আসলে অনেকটা জায়গায় কমই পাওয়া যায়। ফলে সেই মানুষের ব্র্যান্ডিংটা, একটু আগে আমাদের অতিথি স্যার যিনি যেমন বলছিলেন যে আমরা যেমন হাসি দিয়ে মানুষকে বরণ করে নেই, এমনটি আসলে এই ব্র্যান্ডিংটিকেও কিন্তু করাটা জরুরি। আপনার মতামতটা শুনতে চাই। আমি এটার সাথে একেবারেই একমত। আমি কোনো পরিসংখ্যান দিয়ে বলতে পারবো না। আমি আমার নিজের রিসার্চ থেকে বলছি। জি। যখন আমি বিদেশি পর্যটকদেরকে, বাংলাদেশে যারা ভিজিট করেছে তাদেরকে যখন ইন্টারভিউ করেছি, তারা এই একটা কথাই বলেছে যে শত ট্রাফিক, গরম, এই সেই সবকিছুর মাঝে যখন যে আমাকে হোস্ট করছে তার স্মাইলটা যখন আমি দেখি, তার হাসিটা যখন দেখি, তখন অনেক কিছুই ভুলে যাই। তবে আরেকটা জিনিস যেটা একটু আগে বলেছেন যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আমি বলি শুধু সৌন্দর্যের দিক থেকে না, বিশ্বের 10টি LEED সার্টিফাইড অর্গানাইজেশন বা ফ্যাক্টরির মধ্যে 6টি হচ্ছে বাংলাদেশ, এবং সেটা দেখার জন্য কিন্তু অনেক বিদেশি ব্যবসায়ী পর্যটক বাংলাদেশ ভিজিট করেন। এবং আমি বলবো যে শুধু লেজার ট্যুরিজমে না, বিজনেস ট্যুরিজমেও কিন্তু বাংলাদেশে সম্ভাবনা আছে। আর সবকিছু মিলিয়ে হয়তো এখনই ডেস্টিনেশন বাংলাদেশ না, কিন্তু অন্য দেশ ভিজিট করতে গিয়ে, কাছাকাছি কোনো দেশ ভিজিট করতে গিয়ে বাংলাদেশে যদি ভিজিট করে এবং এই বিদেশি ব্যবসায়ী পর্যটক যদি বাংলাদেশে ভিজিট করে, তাহলে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা অনেক। সবকিছু মিলিয়ে বাংলাদেশ সুন্দর এবং নিরাপদ হোক দেশি এবং বিদেশি পর্যটকের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর বিপাশা মতিন, ধন্যবাদ। এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন শাহিনুর আলম জনি। আপনার কাছ থেকে জানতে চাই, আমরা যে এই যে বৈচিত্র্যময় বাংলাদেশের কথা বলছিলাম, যেটির অপার সম্ভাবনা রয়েছে এবং সেখানে সংস্কৃতি বিশাল একটা অংশ জুড়ে রয়েছে, যেটি অবশ্যই অনেকটা বেশি শক্তিমান, সেই সংস্কৃতির বার্তাও কিন্তু আমাদের এই পর্যটনকে আরো বেশি ত্বরান্বিত করতে পারে এবং আরো বেশি শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে। শাহিনুর আলম জনি, আপনার মতামতটা জানতে চাই। শাহিনুর আলম জনি, আপনি যদি একটু আনমিউট করে আমাদের সাথে কথা বলেন, আমরা আপনার কথাটি শুনতে পাচ্ছি না। সরি। হ্যাঁ, আমাদের কালচারালি আমরা একটা ডাইভার্স জায়গাতে আছি এবং একটা ইউনিক পয়েন্টে আমরা আছি সারা বিশ্বের কাছে। তো এই জিনিসগুলোকে যদি আমরা প্রমোট করতে পারি,
এবং এটা কিনা প্রপার ওয়েতে, যে আমি শুধুমাত্র মুখে মুখে কিংবা খুব অল্প পরিসরে এরকম না, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সেভাবে স্ট্র্যাটেজি করে যেভাবে প্রমোশন করা যায়, যেরকম আমরা মালদ্বীপসের কথা যখন আমরা ইউরোপের সঙ্গে কম্পেয়ার করি, এরকম আমাদের ওদের চেয়েও কিন্তু আমাদের জায়গাগুলোতে, আমাদের কক্সবাজার, আমাদের সুন্দরবন, আমাদের যে হিল ট্র্যাক্সগুলো যেগুলো রয়েছে সিটিজি এবং সিলেটে, তো ওই অঞ্চলের ওই জিনিসগুলোকে যদি আমরা ঠিকমতো প্রমোট করে এবং কালচারাল যে জিনিসগুলো আছে আমাদের আমাদের এই যে হাসির কথায় আমাদের দুই বিশেষজ্ঞরাই বললেন, সো আমরা এইরকম এই কালচারগুলো যদি আমরা মানুষের সামনে তুলে ধরে পারি, ব্র্যান্ডিং করতে পারি, সো ডেফিনেটলি এই জিনিসগুলোকে ইম্প্যাক্ট ফেলবে। এবং আমার কাছে মনে হয় যে আমি একটু আগায় রাখবো যে আমাদের দেশে আসার জন্যই মানুষরা অনেক সময় ইউরোপ থেকে আসবে, যদি তারা আমাদেরকে প্রমোট করতে পারে। জি, একদমই তাই। ধন্যবাদ শাহিনুর আলম জনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং ডক্টর বিপাশা মতিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদের উভয়কেই ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওর পক্ষ থেকে। ধন্যবাদ। একদমই। মিমি, আপনি যদি শেষ প্রশ্নটি আমরা যদি দুজনে একসাথে করতে চাই, সেটি হচ্ছে যে এই বাংলাদেশের জন্য আপনি আর কি বার্তা দিতে চান, বিশেষ করে পর্যটন খাতকে আরো সুদূর প্রসারী করতে? একদমই তাই। এবং আপনি আমি এই মুহূর্তে গত বেশ কিছুদিন ধরে, মানে এই 2-3 মাস ধরে, যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চলছে, যেখানে প্রেস কনফারেন্স হচ্ছে, যেখানে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এই জিনিসটা এখন একটা একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, বিশেষ করে ট্যুর অপারেটরদের জন্যে। ট্যুর অপারেটর, আপনারা বিদেশে যান, দেশে যান, ট্যুর অপারেটর কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে, সঙ্গে নিয়ে যাবে, ট্যুর গাইড সঙ্গে নিয়ে যাবে। এই ট্যুর অপারেটরদের নিয়ে একটা এই 24 সনে একটা বিধি তৈরি হয়েছে, যে বিধিটা কালো আইনি বলা চলে। এই বিধিটা নিয়ে ব্যাপকভাবে সরকারের কাছে আমরা আপত্তি করছি, কারণ ওই ট্যুর অপারেটর কিন্তু আমাদের গেস্ট দেবে, জি জি, তারাই কিন্তু বিদেশি গেস্ট নিয়ে যাবে, বিদ্যুৎ দিয়ে আসবে। এদের আমার সরকারের কাছে আমার বিশেষ আবেদন, শেষ করতে হবে এই ট্যুর অপারেটর যে কালো আইনটা, এই আইনটা যেন বন্ধ করে। একদমই তাই। সেই প্রত্যাশা আমরাও করছি। আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা ভালো জানাচ্ছি। লাগলো যমুনা টিভি, ধন্যবাদ। জি দর্শক, এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। মিমি? হ্যাঁ, আজকের মতো তো বিদায় নিচ্ছি, তবে আগামীকাল যদি সূর্য ওঠে আমরাও যথারীতি হাজির হয়ে যাব। একদমই তাই। এবং লাল সবুজের এই বাংলাদেশের প্রতিনিধিকারী কিন্তু আপনি, ফলে লাল সবুজের বাংলাদেশকে নিয়ে আপনি প্রতিনিয়ত এগিয়ে যান, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। ভালো থাকবেন। শুভ সকাল। একটা ছবি তুলে দেবো।